রক্ত নদীর ওপর দিয়ে চলে যাচ্ছে একটা নৌকো, আর তাতে আমরা ৩ বন্ধু ছাড়াও আরও কতকগুলি লোক বসে আছে। অন্ধকারে তাদের মুখ স্পষ্ট না, শুধু তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে তাদের গলার আওয়াজ দিয়ে। নৌকোটা গিয়ে থামল একটা ফাঁকা মাঠে। আমরা নৌকো থেকে নেমে পড়তেই পেছনে তাকাতেই দেখি নৌকো উধাও। তার কিছুক্ষণ পরই ইচ্ছে না থাকার সত্ত্বেও আমাদের প্রিয় বন্ধুকে চিরবিদায় জানাতে বাধ্য হলাম। দিনটা ছিল ভূত চতুর্দশী, সাথে অমাবস্যা। গ্রামের প্রতিটা ঘরের বাইরে প্রদীপ জ্বলছে, যাতে অশুভ শক্তি ঘরের ভেতর প্রবেশ না করতে পারে। আমিও উঠোনে বসে প্রদীপ জ্বালাচ্ছি। ঠিক সেই সময় আমার খুব কাছের বন্ধু অর্জুন ডাকতে আসলো, চল নদীঘাট দিকে যাবি না? আমি উত্তর দিলাম, এই তো আর 2টো প্রদীপ জ্বালিয়ে দিলেই হয়ে যাবে, তুই একটু অপেক্ষা কর। অর্জুন অপেক্ষা করতে থাকলো। আমি জলদি করে প্রদীপগুলো জ্বালিয়ে মাকে বলে বেরিয়ে পড়ি। মা বলেন, দেখে শুনে যাবি আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। আজ ভূত চতুর্দশী, সাথে অমাবস্যা। আজ বাড়ির বাইরে বেশিক্ষণ থাকা উচিত না। তারপর আমি আর অর্জুন মিলে নদীর দিকে হাঁটতে শুরু করি। অর্জুন আর আমার বাড়ি এক গ্রামেই, কিছুটা দূরত্বে। কিন্তু আমাদের আরেকজন বন্ধু, যাকে ছাড়া নদীঘাটের আড্ডা জমে না, সেটা হলো অতনু। তার বাড়ি আমাদের পাশের গ্রামে। আমাদের আড্ডা বলতেই 3 জনই। আমরা নদীঘাট পৌঁছাতেই দেখি অতনু আগে থেকেই এসে বসে আছে। আমরা ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে গেলাম। অর্জুন অতনুকে বলে বসল, কি রে, আজ তুই আগে থেকে এসে বসে আছিস যে? অন্যদিন তো বলিস আগে থেকে আসতে তোর ভয় পায়, তাই তুই আমাদের পরে আসিস। বলি, ব্যাপারখানা কি তোর? অর্জুনের কোনোদিন অতনুর সাথে পটে না, প্রায়শই ওদের মধ্যে কথা কাটাকাটি লেগে থাকে, দুজনেই কম যায় না। কিন্তু আজকে অতনুকে কেমন জানি মনমরা লাগছিল। অতনু উত্তর দিল, ভয় পাওয়ার কোনো কারণ থাকলে তবে না ভয় পাবো। কথাটা শুনে আমার একটু খটকা লাগলো, কিন্তু অর্জুন হিয়ালি করে বলল, কেন, তুই কি মরে ভূত হয়ে গেছিস নাকি? অতনু কিছু বলে না, চুপ করে নদীর শান্ত জলের দিকে তাকিয়ে বসে থাকে। আমি আর অর্জুন মিলে গল্পগুজব শুরু করে দিয়েছি ততক্ষণে, কিন্তু কোনো গল্পতেই অতনু কান দেয় না। আমি তারপর প্রশ্ন করলাম, কিছু হয়েছে তোর? খুলে বল সবটা তাহলে। তখন অর্জুন বলে উঠল, বেচারাকে হয়তো ঘরে বকেছে আজকে ভূত চতুর্দশীতে বাইরে যাচ্ছে বলে। হঠাৎ আমাকে অর্জুন প্রশ্ন করল, আচ্ছা, আজকে কি সত্যিই ভূত বেরোয়? তোর কি মনে হয়? আমি একটু সাহসের সাথে উত্তর দিলাম, ধুর, ভূত ফুত বলে কিছু হয় না। এই সব আমাদের বাপদাদুরা গুজব ছড়িয়ে দিয়ে গেছে, যাতে এই একটা দিন ছেলেরা রাতে বাড়ির বাইরে না বেরোয়। তখন অতনু বলল, কে বলেছে ভূত হয় না? তোরা কি ভূত দেখতে চাস? তাহলে আজকে ঠিক রাত 12টায় এইখানে নদীঘাটে চলে আসিস। অমনি অর্জুন বলল, কেন, ভূতেদের সাথে তোর কি কথা হয় নাকি, যে তোর কথায় ওরা এসে আমাদের দেখা দিয়ে চলে যাবে? তারপর অতনু বলল, এসব কথা বলে আমার লাভ নেই। যদি ভূত দেখতে চাস তাহলে চলে আসিস রাত 12টায়। অর্জুন কটাক্ষ করে বলল, মনে রাখিস, যদি ভূত না দেখাতে পারিস তাহলে কিন্তু তোকে রোজ আম নিয়ে এসে খাওয়াতে হবে। অতনু মুখ ফিরিয়ে নিয়ে উত্তর দিল, আমি রাজি। তারপর আমি আর অর্জুন উঠে বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার সময় অর্জুন বলল, ঠিক আছে, তাহলে ঠিক রাত 11:30টাতে আমি তোকে ডাকতে আসব, তুই প্রস্তুত থাকিস। তারপর আমি বাড়ি গিয়ে রাতের খাবারটা খেয়ে ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি, কখন সময়টা হবে। 11টা বাজতেই আমি খাট থেকে উঠে বসি। বাবা আমাকে প্রশ্ন করেন, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি উত্তর দিলাম, অতনুর মায়ের খুব শরীর খারাপ, তাই আমি আর অর্জুন আজকের রাতটা ওদের বাড়িতেই থাকবো ভেবেছি। বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানো উচিত। বাবা বলল, সে তো ঠিক আছে, কিন্তু আজকের দিনটা মাথায় রাখিস। আজকে রাতে বাড়ির বাইরে একদম ঘোরাফেরা করা উচিত না। আজকে পৃথিবীতে থাকা সমস্ত প্রেতাত্মা পুনর্জন্মের জন্য নরকে যায়, তাই আজকে ওরা যাওয়ার আগে আমাদের মধ্যে থেকেই সময় কাটায়। সাবধানে থাকিস আর রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করিস। ঠিক তখনই অর্জুন এসে আমাদের বাড়িতে হাজির হয়ে গেল, আর আমরা দুজনেই নদীঘাটের দিকে রওনা দিলাম। পৌঁছে দেখি অতনু এখনো সেখানেই বসে আছে। অর্জুন হিয়ালি করে বলে উঠল, কি হে, তোর ভূত কোথায়? 12টা তো বাজতেই চলল, না দেখাতে পারলে শর্তের কথা মনে আছে তো? অতনু বলল, হ্যাঁ, আমার সব মনে আছে। তোরা বস, একটু পরেই একটা নৌকো আমাদের নিতে আসবে।
আমি শুনেই বলে উঠি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমাদের নদীতে আবার কবে থেকে নৌকো চলতে আরম্ভ করলো শুনি? কথাটা শেষ হতেই দেখি রাতের অন্ধকারে একটা নৌকো ঠিক আমাদের কাছে এসে হাজির হয়ে গেল। আমরাও আর দেরি না করে তার মধ্যে উঠে পড়ি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, নৌকোটাতে কোনো মাঝি নেই, সেটা নিজে নিজেই বয়ে চলেছে। অতনু একটা কথা বলল, তোমরা কোনো কথা বলবে না, আমরা ছাড়াও এই নৌকোতে আরো অনেক যাত্রী রয়েছে, ওদের কোনো অসুবিধে যাতে না হয়। রাতের অন্ধকারে কাউকেই দেখা যাচ্ছে না, শুধু গলার স্বরে বোঝা যাচ্ছে যে আমরা ছাড়াও আরো অনেকে আছে। কিছুটা রাস্তা যাওয়ার পর অর্জুন বলে উঠল, আরে নদীর রং তো লাল হয়ে গিয়েছে। অতনু, তুই এটা আমাদের কোথায় নিয়ে আসলি? অতনু বলল, তোরাই তো ভূত দেখতে চেয়েছিলিস, আমি তাই তো তোদের ভূতের দুনিয়ায় নিয়ে আসলাম। এই দুনিয়াটা মানুষের পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। আর এই যে এই লাল নদীটা দেখতে পাচ্ছিস, এটা হলো রক্তগঙ্গা। এতে কোনো জল নেই, সবটাই রক্ত। ভয়ে তখন আমার প্রাণ যায় যায় অবস্থা। তখনই অতনু বলল, নেমে পড়, চলে এসেছি। আমি চারিদিকটা তাকিয়ে দেখি ফাঁকা মাঠ, আর তার মাঝে একটা ছোট্ট জলাশয়, এছাড়া আর কিছু নেই। তারপর আমরা নৌকো থেকে নেমে পড়লাম, সাথে সেই সব যাত্রীগুলো। নামমাত্রই আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নৌকো উধাও। অতনু বলল, এদিকে আয়, এই গাছটার তলায় চুপ করে বসে সবটা দেখ। কিন্তু ভুল করেও ওই জলাশয়ের কাছে যাবি না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। বিদায় বন্ধুগণ, ভালো থাকিস তোরা। কথাটা শুনে অর্জুন বলে উঠল, কেন, কোথায় যাবি তুই? আর তুই কাঁদছিস কেন? তারপর অতনু কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমি যে আর বেঁচে নেই। আজকে উঠোনে প্রদীপ জ্বালাতে জ্বালাতে আমার গায়ে আগুন লেগে যায়, আর আমি মারা যাই। এটা আমার আত্মা ছিল। এবার আমি ওই জলাশয়ে ডুব দিয়ে নরকে চলে যাব পুনর্জন্মের জন্য। কথাটা শেষ করেই অতনু সেই জলাশয়ের দিকে হাঁটতে আরম্ভ করল। তার শরীরটা পরিবর্তন হয়ে কঙ্কালে পরিণত হয়ে গেল। তার পেছন পেছন অর্জুনও ছুটতে আরম্ভ করেছে আর বলছে, তোর কিচ্ছু হয়নি বন্ধু, ডাক্তার সব ঠিক করে দেবে, তুই আমাদের ছেড়ে এইভাবে চলে যাস না বন্ধু। অর্জুন গিয়ে অতনুর হাতটা ধরে নিল। ততক্ষণে অতনু জলাশয়ে নেমে পড়েছে। আমি দেখলাম অর্জুনের পায়ে কয়েকটা কঙ্কালের হাত ভেতর থেকে বেরিয়ে এসে অর্জুনকে জলাশয়ের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে অর্জুনের হাতটা ধরে টেনে নিয়ে আসি। আমি তখন বুঝতে পারলাম আসল বন্ধুত্বের গুরুত্ব। তারপর জলাশয়টা আর অতনু দুজনেই মিলিয়ে গেল। সব কাণ্ড দেখে আমি আর অর্জুন দুজনেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকলাম। পরের দিন সকালে জ্ঞান ফিরতে দেখি আমরা দুজন আমাদের সেই নদীর ঘাটে শুয়ে আছি। আমি ভাবলাম হয়তো সমস্তটাই স্বপ্ন ছিল। তাই আমরা দুজনে অতনুর বাড়িতে দৌড়ে গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি অতনুর পুড়ে যাওয়া শরীরটাকে ঘিরে গ্রামের সব লোক কান্নাকাটি করছে। আমরাও সেই কান্না দেখে আর নিজেদের সামলাতে পারি না, আমরাও যোগ দিয়ে দিই তাতে। কয়েকদিন যেতেই সব ঠিক হয়ে যায়, কিন্তু আমরা এখনো ভুলতে পারিনি সেই রাত আর আমাদের বন্ধুর বিদায় জানানোটা।